বাংলা দুনিয়ায় আড্ডা লাভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কথা দিয়েছিলাম প্রতিনিয়তই কোনো না কোনো বিষয়ের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই আজকে খেলাধুলা বিষয়ক কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি আমি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ ডক্টর পার্থপ্রতিম দাস। নমস্কার স্যার, আপনাকে স্বাগত। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মমতা মণ্ডল। স্যার, গতকাল 9 জুন রবিবার নিউ ইয়র্কের যে টি-20 বিশ্বকাপ ম্যাচে ভারত পাকিস্তানকে হারালো 6 রানে। এই যে ভারত দুবার জিতলো, এ বিষয়ে আপনার মন্তব্য কি? কালকের ম্যাচটি খুব ইন্টারেস্টিং হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে যে ভারত খুব কম রানে অল আউট হয়ে গিয়েছিল। কেউই ভাবেনি যে ভারত খেলাটা জিততে পারবে। পাকিস্তান 113 রানে অল আউট হয়ে গিয়ে 6 রানে হেরে গেল। কিন্তু এর জন্য মূল কৃতিত্বটা আমি দেব আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মাকে। তার কারণ তিনি দুটো জিনিস কিন্তু সঠিকভাবে বুঝেছিলেন। প্রথমত, পিচটা তো একটু স্লো ছিল, সেখানে খুব বেশি রান ওঠে না, এই পিচের সেরকম হিস্ট্রি। সেই দিক থেকে 119 রানটা একটু কম অবশ্যই, কিন্তু এত কম নয় যে জেতা যাবে না। কিন্তু রোহিত শর্মা যে কাজটা করলেন সেটা হচ্ছে তিনি এই পাকিস্তানের এই টিমটাকে একটু অ্যানালাইজ করলেন। অ্যানালাইজ করে দেখলেন যে এই টিমে ভালো হুক করতে পারে এমন প্লেয়ার নেই। অর্থাৎ এই পাকিস্তান টিমের একটা প্রধান দুর্বলতা হলো হুক করতে পারে না, কিন্তু ভালো পুল করতে পারে। ক্রিকেটে অনেক রকমের শট আছে তো, স্কোয়ার কাট ইত্যাদি, অন ড্রাইভ। তিনি পুল করতে পাকিস্তানিরা এক্সপার্ট, কিন্তু হুক করতে পারে না। এটা তিনি নজর করলেন, এবং এটাই নজর করার পর তিনি কি করলেন সেটা আমি বলছি। আর আরেকটা জিনিস যেটা তিনি করলেন সেটা হচ্ছে বাঁহাতি বোলার এবং বাঁহাতি ব্যাটসম্যান দিয়ে পাকিস্তান টিমটাকে কাবু করে দেওয়া যায়, এটা তিনি অ্যানালাইজ করেছেন। কোচেরও কৃতিত্ব আছে। বাঁহাতি বোলার এবং বাঁহাতি ব্যাটসম্যান দিয়ে ভরিয়ে দিলেন। অক্ষর প্যাটেল এবং জাদেজাকে দিয়ে বল করালেন। ব্যাটিং এ অক্ষর প্যাটেলকে তুলে আনলেন ওপরে, ঋষভ পন্থকে ওপরে তুলে আনলেন। অর্থাৎ বাঁহাতি বোলার এবং ব্যাটসম্যানরা পাকিস্তানকে কাবু করে ফেললেন। এটা পাকিস্তানের কাছে একটা আউট অফ সিলেবাস হয়ে গেছে। বুঝতে পারেনি তারা যে অক্ষর প্যাটেলের মতো প্লেয়ারকে তারা এতটা উপরে তুলে আনবে। আর আরেকটা জিনিস যেটা যেটা আমি প্রথমে বললাম সেটা হচ্ছে এই পাকিস্তানিদের যে হুক করায় দুর্বলতা, এটার ফলে আপনারা লক্ষ্য করেছেন যে হার্দিক পান্ডিয়াকে বা বুমরাকে দিয়ে যে বোলিংটা তিনি করিয়েছেন, অফ স্টাম্পের একটু বাইরে শর্ট পিচ ডেলিভারি, কিন্তু বলটা খুব বেশি উঠছে না। তার ফলে ব্যাটসম্যানরা ভুলবশত একটু এগিয়ে এসে পুল করতে চাইছে, কিন্তু দাঁড়িয়ে হুক করতে তারা যদি করতো তাহলে কিন্তু সমস্যায় কম পড়তো। কিন্তু তারা যেহেতু পুল করতে পারে, হুক করতে পারে না, সেহেতু শর্ট পিচ ডেলিভারিটা করছে, কিন্তু বলটা জাম্প করছে কম, বাউন্স করছে কম। তার ফলে ওরা এগিয়ে এসে মারতে যাচ্ছে এবং অবধারিত ভাবে টপে চলে যাচ্ছে ক্যাচটা। এটা একটা অসাধারণ ক্রেডিট, মানে এটা একটা মাইন্ড গেম। যে এই দুটো ক্ষেত্রে কিন্তু ভারতীয়রা এতটা স্কিল দেখিয়েছে যে পাকিস্তান কিন্তু দেখে মনে হচ্ছে পাকিস্তান হেরে গেছে, কিন্তু পাকিস্তানকে কিন্তু ভারত বুদ্ধির খেলায় হারিয়েছে, যতটা না ক্রিকেটের খেলায়। হ্যাঁ, অবশ্যই ভারতীয়রা ভালো বোলিং করেছে, ব্যাটিং তো ভালো করেইনি, 119 রান করেছে মাত্র। কিন্তু 119 রান খারাপ নিশ্চয়ই, কিন্তু 113 যে পাকিস্তানকে আটকে রেখেছে তার জন্য মূল কারণ হচ্ছে ভালো বোলিং। কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর কারণ হচ্ছে এইটা, যে আইডেন্টিফাই করেছে যে তারা কিন্তু হুক করতে পারে না এবং বাঁহাতিদের দিয়ে তাকে জব্দ করা যেতে পারে। এটা হচ্ছে আমার। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন মানে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ম্যাচ জেতার একটা কিন্তু ভূমিকা থাকে ক্যাপ্টেনের, তাহলে সেখানে কি ক্যাপ্টেনের ভূমিকাটা বিশেষ কাজ করেছে? হ্যাঁ, এটা এই বিষয়টা নিশ্চয়ই ক্যাপ্টেনেরই কৃতি, কিন্তু এটা তো নিশ্চয়ই তিনি মানে খেলার মধ্যেই এটা ঠিক করে রাখেননি। এটা প্রি ম্যাচ অ্যানালিসিসের জন্যই হয়েছে। কোচ, অন্যান্য স্টাফ আছেন, আমাদের যারা অ্যানালিস্ট ছিলেন তাদের সবাই মতো তাদের স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে, কোন জায়গায় তাদের দুর্বলতা সেটা আইডেন্টিফাই করা হয়েছে। এটা একটা প্রি ম্যাচ অ্যানালিসিসেই তারা ঠিক করে রেখেছিলেন। কিন্তু রোহিত শর্মা যেটা করেছেন সেটা এক্সিকিউট করেছেন খুব ভালো। একটা টিচার সবাইকে একই জিনিস পড়া, কিন্তু সবাই তো আর ফার্স্ট বয় হয় না, সেরকম এক্সিকিউট করেছেন রোহিত শর্মা সব থেকে খুবই ভালো। এইখানেই ভারত জিতে গেছে, এখানেই ভারতের জিত। আমার আপনার কাছে একটি প্রশ্ন আছে, যে এই যে বিশ্বকাপ শুরু হয়েছে, তো এই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান বিষয়ে আপনি কি বলতে চাইছেন স্যার?
কারণ বিগত কিছু খেলাতে আমরা দেখেছি বাংলাদেশ যথেষ্ট ভালো পারফরমেন্স রেখেছে। তো সেক্ষেত্রে আপনার কি অভিমত যে এই যে খেলা শুরু হয়েছে এখানে বাংলাদেশ তার উপস্থিতি বা তার পারফরমেন্স কেমন দিতে চলেছে? খুবই যদি ভালো একটু প্রশ্ন। আপনি বলেন তাহলে। আমাদের একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ। হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশকে নিয়ে আমাদের আশা তো অনেক থাকে, কিন্তু বাংলাদেশের কাছ থেকে সব থেকে বড় বাংলাদেশের সবথেকে অসুবিধা হচ্ছে বাংলাদেশের পারফরমেন্সটা কনসিস্টেন্ট নয়। কখনো এমন ভালো খেলা খেলছে যে বিশ্বের যে কোনো দলকে সেই দিন তারা হারিয়ে দিতে পারে, আবার কখনো এতই খারাপ খেলছে যে একেবারে আনকোরা টিমের কাছে তারা হেরে যেতে পারে। সেটাও আমরা দেখছি। কিন্তু এবার বাংলাদেশের টিমটা কিন্তু খুব ব্যালেন্সড। কারণ আমি আগে একটা আলোচনায় বলেছিলাম যে সৌম্য সরকার, লিটন দাস এবং মাহমুদুল্লাহ রিয়াদকে দরকার, এরা কিন্তু এবার রেখেছে। আর আরেকটা খুব বড় এডিশন এবার বাংলাদেশ টিমে হয়েছে, সেটা হচ্ছে রিশাদ বলে একটি লেগ স্পিনার, খুব লম্বা লেগ স্পিনারকে তারা এনেছে, কিন্তু একটা বড় ফ্যাক্টর। বলে আমার ধারণা বাংলাদেশ যদি তাদের নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারে, অন্তত 80% দক্ষতা অনুযায়ী খেলতে পারে, তাহলে বাংলাদেশ অবশ্যই নেক্সট রাউন্ডে তো যাবেই। বাংলাদেশ কিন্তু আরেকটু দূরে এগোতে পারে, কারণ বাংলাদেশের সেই ক্ষমতা আছে। কিন্তু ওদের একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে সাকিব আল হাসানের অফ ফর্ম। সাকিব মোটামুটি বিশ্বের অন্যতম একজন সেরা অলরাউন্ডারের মধ্যেই পড়েন, তার পারফরমেন্সটা কিন্তু খুব ভালো হচ্ছে না। এটা তাদের একটা এটা তাদের চিন্তা। আর টিমটা কিন্তু খুব ব্যালেন্সড বাংলাদেশের, এবং তাদের জেতার ইচ্ছা বা বাসনাটাও খুব প্রবল, ফলে তারা কিন্তু এগোতে পারে। আচ্ছা, তাহলে সবকিছুর পরিপ্রেক্ষিতে আমরা এটা আশা রাখতে পারি যে বাংলাদেশ এবছর বিশ্বকাপে ফাইনালে যাওয়ার একটা এতটা যদি নাও হয় তাহলে অন্তত এগোতে পারে। মানে বাংলাদেশ তার নিজের দিকে যে কোনো টিমকে হারাতে পারে। আচ্ছা, এটা হচ্ছে